প্লিজ ঈশান, এসবের কোনো প্রয়োজন নেই ঈশান। ঈশান, ঈশান প্লিজ দাঁড়াও, থাকুক না এসব। আমাকে আটকিও না। ঈশান, ঈশান থাকুক, এগুলো থাকুক ঈশান। আরে তোর সাথে 4 পাক ঘুরেছি, তাহলে হলি তো? তুই আমার মিসেস, তুই তো আমার প্রার্থনা। যা চাইতে আমি প্রতিদিন এখানে আসতাম, আমার প্রার্থনা আজ আমার সামনে। তাকে যেতে কি করে দিই? এতবার কাছে এসেও তুই দূরে চলে গিয়েছিলিস নম্রতা। এবার দেখবো আমি কিভাবে দূরে যাস আমার থেকে। উপরওয়ালার ইচ্ছেও আছে, আর তোর সঙ্গ। ওর কথায় অত কান দিস না তোরা, কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলেছে ও। কিন্তু এভাবে চলতে পারে না বাবা। আমরা এদের সঙ্গে থাকছি কেন? এই বাড়িতে শুধু আমরা 3 জন কেন থাকতে পারি না? এই বাড়ির জন্য আইনি লড়াই তো তুমি লড়েছিলে, আর আমরা যখন কেস জিতে গেছি তখন এরা আমাদের সঙ্গে থাকবে। এতে তো শুধু আমাদের অধিকার হওয়া উচিত। ও কিন্তু একদম ঠিক বলেছে বাবা। আপনি তো ঈশান আর হিয়াকে এই বাড়ির সবথেকে বড় বেডরুমটা দিয়ে দিয়েছেন। ওই রুমটা তো আমাকে দেওয়া উচিত ছিল বাবা। ওরে চেরি মা, যখন গোটা সমুদ্রটাই আমাদের, তখন এক মগ জলের জন্য লোভ করতে নেই। আরে বৌদির ইচ্ছে ছিল যে ওই রুমটা ঈশান আর হিয়াকে দিই আমি, তাই দিয়েই দিলাম। এটুকু তো করতেই হবে বল, বাড়ির বড় আমি। কিন্তু তুই টেনশন করিস না, 1 সপ্তাহে খালি করিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরো প্ল্যানটা এই মগজে সেট করা আছে। দাঁড়াও, রাগ বের করতে দাও ওকে, নিজে থেকেই শান্ত হয়ে যাবে। আরে ঈশান, অনেক হয়েছে। ঈশান থামো তুমি। ঈশান, ঈশান বন্ধ করো সব। ঈশান করো না। ঈশান স্টপ ইট। ঈশান, প্রতিটা স্মৃতিকে আমি মুছে ফেলবো। এই বাড়িতে ওর আর কিচ্ছু থাকবে না। ওকে আর তুমি কোথাও দেখতে পাবে না হিয়া, না আমার কথায়, না আমার চোখে, নাই ঘরের মধ্যে। তুমি রেস্ট করো, যাও বসো তুমি গিয়ে। আমি ট্যাটু করিয়েছিস? ব্যথা করেনি? তুমি ওর নামটা কখনো নিজের জীবন থেকে মুছে ফেলতে পারবে না ঈশান। ওর নেই আমার জীবনে, কোনো অস্তিত্ব নেই ওর আমার জীবনে। না ওর মুখ, না ওর কোনো কথা, আমি কিচ্ছু মনে করতে পারি না ওর। ওর নাম লেখার জন্য যদি আমি ব্যথা সহ্য করতে পারি, তাহলে ওর নাম মুছার জন্য আমি ব্যথা সহ্য করে নেব। ঈশান, ঈশান আমি কি ওর করছো সব তুমি? চিহ্ন মুছে ফেলবো। ঈশান, ওর সব চিহ্ন। কি ভুল করছো? করেছি। এসবের দরকার নেই। ছাড়ো, ঈশান রিয়া। ছাড়ো। কি রিয়া। করছোটা কি তুমি? ঈশান ওকে বলতে ছাড়ো। পারবো না। ঈশান ওকে বন্ধ বলতে করো পারবো না। এসব প্লিজ। বলতে পারবো ছাড়ো না না। আমি। মুছে ফেলবো ওর নাম। ছাড়ো। ওকে বলতে পারবোই। ঈশান, মুছে ছাড়ো ফেলবো ওর ঈশান। নাম। মুছে ছাড়ো। ফেলবো ওর নাম। সরে যাও ছাড়ো হিয়া, না, ঈশান। যাও। ছাড়ো ছাড়ো, হিয়া, তুমি এটা করো ছাড়ো, না, ছাড়ো ঈশান, আমাকে। ছাড়ো।
আমি ওষুধ নিয়ে আসছি ঈশান, দাঁড়াও। ঈশান, কিন্তু please, তোমার তো ঈশান, আমি কেটে ঠিক গেছে, আছি। তুমি ঈশান, কোথায় ঠিক আছো হিয়া? কিছু বুঝতে পারছি না, ও আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। বুঝতে পারছি না আমি কি করব, কিভাবে করব। আমি তোমাকে অনেকটা ব্যথা দিলাম। আমি ঈশান, আমি 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 ঠিক আছি, তুমি প্লিজ আমি- নিজেকে সামলাও। আমি ঠিক আছি। একবার দেখো তো নিজেকে তুমি কতটা আঘাত করে ফেললে। ঈশান, কেন করছো তুমি এরকম? প্লিজ করো না। ওঠো ঈশান, ওঠো, সামলাও নিজেকে। কিভাবে সামলাবো হিয়া? কিভাবে সামলাবো নিজেকে? আমি জানিও আমার জীবনে আর নেই, আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে আমি শুধু ওর কথাই ভাবছি। ভাবছি যে ও ঠিক আছে কিনা, কিছু খেয়েছে কিনা, ওর কাছে টাকা আছে কিনা, কেউ আছে কিনা ওর কাছে। শুধু ওর কথাই ভাবছি আমি। ঈশান, শোনো, হিয়া। তুমি হিয়া, আমি অলরেডি তোমাকে অনেকটা হার্ট করেছি। একটা কাজ করো, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি একটু পরে আসছি। যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে পারবো না, আর তুমিও কিছু বুঝতে পারবে না। আমি জানি না তোমাকে কিভাবে বোঝাবো এই মুহূর্তে আমি কি ফিল করছি। তুমি আমার তোমার কোনো কথা বোঝার জন্য শব্দের প্রয়োজন নেই আমার। আর আজ থেকে তোমার খুশিটাও আমার, তোমার চোখের জলটুকু আমার। ऐसा सफर है ये क्या मंजिले कि अपनों से ही हो गए फासले न सोचे तो चाहत के ये सिलसिले कि चाहा जिसे मिल के भी ना मिले खारियां खारियां किया खारियां 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 किया खारियां प्यारियां प्यार तो मैं दीवारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई আরে কেউ চেনো নাকি একে? বিচারি মনে হচ্ছে কানাডার কোনো ছেলের চক্করে পড়েছিল। ঠিক বলেছো, মা বাবা হয়তো ছেলেপক্ষের দাবি পূরণ করতে পারেনি, সেই জন্য ওকে ছেড়ে চলে গেছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ঘরের মেয়ে, কিন্তু দেখো বেচারি কিভাবে সিঁড়ির উপর শুয়ে আছে। মা, ওঠ মা, কে তুই? কোথায় বাড়ি তোমার? কোথা থেকে এসেছো? এখানে কি করে এলি? কে রেখে গেল তোকে এখানে? কে জানে কেমন মানুষ ওরা, যে এই অবস্থায় মেয়েটাকে এখানে রেখে গেল। কত কষ্ট পাচ্ছে মেয়েটা। মনে হচ্ছে কেউ গয়নাগাটি চুরি করে নিয়েছে। কে আবার চুরি করবে? নিশ্চয়ই ওই ছেলেটারই কাজ। ওই বদমাইশটাই নিয়ে গেছে সব গয়না। আপনারা চুপ করুন প্লিজ, আপনারা চুপ করুন। ওর কোনো দোষ নেই, ও ও কিচ্ছু করেনি। সব সব দোষ আমার। আপনারা ওর নামে প্লিজ বলবেন না। আরে কেন বলবো না? ও তোমাকে এই অবস্থায় ছেড়ে গেল? খবরদার, খবরদার যদি আপনারা ওর নামে আর একটা কথাও বলেন। বললাম তো আমি, ও কিচ্ছু করেনি, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও আমায় ঠকায়নি, আমি ওকে ঠকিয়েছি। এই দেখো, আমরা তোকে সহানুভূতি দেখাচ্ছিলাম আর ও আমাদেরই হুমকি দিচ্ছে। কি দিনকাল পড়েছে। কেউ তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি তো নিজে পালিয়েছিস নাকি? কে জানে কোথা থেকে এসেছে, কে মেয়েটা, জানে কে? কি নাম, আমিও কিছু বুঝছি বুঝতে না। পারছি না। এই যে, সরে যাও তোমরা। মজা দেখতে তো বেশ ভালোই লাগে তোমাদের।
আরে তোমরা কেউ মেয়েটার যে কি অবস্থা সেটা দেখতে পাচ্ছ না? সবাই যেন এখানে মেলা দেখতে চলে এসেছে। একবারও কারো মনে হলো না যে মেয়েটাকে একটু সাহায্য করি, ও খেয়েছে কিনা জানতে চাই, একটু জল দিই? না, প্রশ্নই করে যাচ্ছে সকলে। কে কোথা থেকে এসেছে, যেখান থেকেই আসুক না কেন, ও তো কারুর বাড়ির মেয়ে নাকি? আর মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী, বুঝলে? না মা, চুপ চুপ। এই দেখো, হাঁ করে তাকিয়ে রয়েছে, তখন থেকে জলের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। একবারও মনে হলো না মেয়েটাকে একটু জলটা খাওয়াই? দাও আমাকে, দাও। জলটা খেয়ে নাও মা, খেয়ে নাও। উপরওয়ালা দরজায় এসে কাঁদতে নেই। কে ছেড়ে গেছে, গয়না কে কেড়ে নিয়েছে, তোমরা এইসব প্রশ্ন করে যাচ্ছ, নিজেদেরকে পুলিশ ভাবছো? যাও নিজেদের কাজ করো গিয়ে, আমি আছি, আমি দেখছি। যাও। ও আমায় ঠকায়নি, আমি ওকে ঠকিয়েছি। তুমি জল খেয়ে নাও। নাও, চুপ করো, জল খেয়ে নাও। আরে যাও, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? একটু হাওয়া আসতে দাও, যাও নিজেদের কাজ করো গিয়ে। কি বলবো, ভালো করতে এলাম আর কথা শুনতে। আমাদের কি? কেঁদো না তুমি, খুব কষ্ট হচ্ছে তাই না? বেশি চিন্তা করো না, জীবনে যত কষ্টই আসুক না কেন, উপরওয়ালাকে স্মরণ করবে, সব ঠিক করে দেবেন উনি। হে উপরওয়ালা, তুমি ওর সব কষ্ট দূর করে দাও, শান্তি দাও। জানি না কেন ওকে খুব আপন মনে হচ্ছে। উপরওয়ালা যে কি চান তা উনিই জানেন। যে বাড়ি মেয়েও জানি না সেই বাড়ির কি অবস্থা এখন। ব্যাস ব্যাস ব্যাস। ঈশান, হিয়া, আই এম সরি, আমি বুঝতে পারিনি কখন ঘুম এসছে। ঈশান, হিয়া, আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছি। আমি দেখছি। ঈশান, আমি বাইরেটা সামলাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং মা। কেমন হিয়া, তোমার শাশুড়ি তোমার জন্য চা এনেছেন আর তুমি দরজা আটকে দাঁড়িয়ে আছো? পায়ে ধরো, মানে বলছি প্রণাম করো। এই তোমাদের গুড মর্নিং শুড মর্নিং বিদেশে চলতে পারে, আমাদের দেশে না চলে না। আপনি চিন্তা করবেন না জেঠিমা, ওকে আমি সব শিখিয়ে দেব, একদম নিজের মতো করে দেব ওকে, যে বড়দের সেবা করবে। আরে আরে থাক থাক মা, এসবের কোনো প্রয়োজন নেই। রাতে খেলা তো হয়েছিল এখানে, এবার সেটা ভালোবাসার খেলা নাকি উপরওয়ালাই জানেন। ঈশানের জন্য চা এনেছিলাম, তাও চা খায় তো নাকি ওর এটাতেও অ্যালার্জি আছে? যাক, কোনো ব্যাপার না, আমি ভেতরে রেখে আসছি। থ্যাংক ইউ। আপনারা তো টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমার স্বামী, আইল টেক কেয়ার। মা হিয়া, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার মা এসেছেন বাইরে তোমায় দিরাগমনের জন্য বাড়ি নিয়ে যেতে। দিরাগমন? আরে তুমি এই নিয়মটার বিষয়ে জানো না? আরে বাবা, ওইসব কি করেই বা জানবে। শোনো মা, এটা হলো একটা নিয়ম যেখানে বিয়ের পরের দিন নতুন বউ নিজের বাপের বাড়ি যায়। শুধু একদিনের জন্য, তারপর স্বামী গিয়ে কিন্তু বউকে নিজের বাড়িতে নিয়ে আসে। অফকোর্স নিয়ে তো আসবেই, ছেড়ে তো আর দেয়নি যে ফেলে রেখে আসবে। তোমার মুখে যা আসছে তুমি সেটাই বলে যাচ্ছ। শোনো, কথা বলার আগে না একটু ভেবে চিনতে বলতে হয়। হিয়া মা, এটা নাও, আজ তুমি এটা পরো, সুন্দর করে সেজো। কেমন? সাজটা কিন্তু নতুন বইয়ের মতোই হতে হবে।
ভাই সব ঠিক আছে? আরে কখন একটু হাস। এই নাও দাদা। আরে দাদা তুমি এখানে? এই সবজিগুলো এনেছি তোর জন্য, আমার ক্ষেতের। তুমিও না দাদা, বারবার এসব কেন আনো বলো তো? এই বিজন, ওইগুলো নিয়ে আয় তো। আরে এই দেখো দাদা, এই গয়নাগুলো লুট করেছিল ওরা, যাদের তুমি কাল জেলে বন্দি করিয়েছিলে। আচ্ছা এখন এদের কি করব? আর কদিন জেলের হাওয়া খেতে দে, বুদ্ধি ঠিক ফিরে আসবে। আর এই গয়নাগুলো কি করব? তুমি নিশ্চয় জানো এগুলো কার থেকে লুট করেছে। আমি ওকে ঠকিয়েছি, বিয়ে করব বলে কথা দিয়ে আমি ওকে মণ্ডপে ছেড়ে চলে এসেছি। ও শেষ হয়ে যাবে, আমি নিজের হাতে সবটা শেষ করে ফেলেছি। এগুলো একটা মেয়ের, আর তুই তো জানিস মেয়েদের কোনো ব্যাপারেই আমি মাথা ঘামাই না, সেই জন্য ওকে দেখতে পাইনি। হ্যাঁ, এগুলো তুই থানায় রেখে দে, যদি কখনো খুঁজতে আসে দিয়ে দিবি। ও হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, মেয়েরা সবকিছু ভুলে গেলেও কিন্তু নিজের গয়নার ব্যাপারে ওরা কোনো দিন ভুলে না। কথাটা তুমি একদম ঠিক বলেছো। দেখিস নিশ্চয়ই আসবে। আমি চললাম। হ্যাঁ, জানি না কার জীবন নষ্ট করে এসেছে, কার মন ভেঙে দিয়েছে। বেচারা ছেলেটা যেন ভালো থাকে। আরে মা, এ কি, তুমি এখনো খাওয়া শুরু করনি? খাবার তো আর নিজে নিজে মুখে ঢুকে যাবে না, কিছু না খেলে শরীরে শক্তি পাবে কি করে? নাও খেয়ে নাও, শুরু করো। দাঁড়াও, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আচ্ছা মা, তোমার নামটা তো এখনো বললে না আমাকে। নম্রতা। এনারা হলো আমাদের বাড়ির বিউটিফুল লেডিস। মাকি ঠাম্মা, তুমি মাম্মা বাবার জন্য কিছু বলো। এই বিয়ে সব থেকে স্পেশাল ব্যাপার কি বলো তো? বাবা মায়ের বিয়েতে মেয়েও এসেছে। নম্রতা, কোথায় বাড়ি তোমাদের মা আর তোমার বাবা মা? ওনারা কোথায় থাকেন? নাম কি ওনাদের? দেখো নম্রতা মা, মানুষ যতই চোখের জল ফেলুক, যতই নিজে কষ্ট পাক, কিন্তু বেঁচে থাকতে গেলে খেতে তো হবেই। আমাদের এই জীবনটা একটা যুদ্ধের মতোই। এখানে বেঁচে থাকাটা ঠিক যতটা কঠিন, নিজেকে শেষ করা তার চেয়েও কঠিন। আর এত সহজে নিজেকে শেষ করা যায় না। তুমি খেয়ে নাও। আমার খিদে পাইনি। একটা কথা বলো তো, তুমি বলেছিলে না তুমি ওকে ছেড়ে এসেছো? নিজের ইচ্ছেতেই ছেড়েছো নাকি কেউ জোর করেছিল? কেউ তোমাকে কি ভয় দেখিয়েছিল? বাধ্য করেছিল তোমাকে কেউ? যদি তুই এই বিয়েটা করিস বা যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি ধ্বংস করে দেব। সারা জীবন ওকে জেলে পৌঁছতে হবে। না, কেউ আমায় কোনো রকম জোর করেনি। ওর কথা শুনে কেন আমার তনুর কথা মনে পড়ছে। তনুর মতো ও মিথ্যে কথা বলতে পারে না। এইটা আমার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। তাহলে কষ্ট পাচ্ছ কেন মা? হ্যাঁ, কেন কাঁদছো তুমি? সিদ্ধান্ত যখন নিজেই নিয়েছো, ভেবেচিন্তেই নিয়েছিলে নিশ্চয়ই। সম্পর্কটা ভাঙিস না তুই, শেষ হয়ে যাব আমি নম্রতা। তোকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। এই জন্মে তো তোর জীবনে ঈশান ছাড়া আর কারোর কোনো চান্স নেই। তুই শুধু ঈশানকেই বিয়ে করবি। নম্রতা, আমি তোর কাছে আমার ছেলেটার জীবন ভিক্ষে চাইছি, তুই ঈশানকে বিয়ে কর নম্রতা। ইউ আর রিয়েলি ভেরি ফানি বলরাম বাবু। আপনার কথায় একটা শব্দ ঠিক ছিল আর একটা ভুল। ফানি এটা ঠিক, কিন্তু বলরাম বাবু নাটকে।
জাস্ট কল মি বল্টু। কি কথা হচ্ছে শুনি? আরে তেমন কিছু না বৌদি, এমনি একটু গল্প গুজব করছিলাম। এসব আবার কি? আমাদের তো সবই আছে। সে তো অবশ্যই। আর আপনাদের ওই পুরনো বাড়ির থেকে অনেক বড় আর বেশ সুন্দর। ভালোই তো বলুন। আমার দেওয়া জিনিসগুলো রাখার জন্য কোনো জায়গার অভাব হবে না। আরে একদম ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, আরে নটবর এদিকে শোন, আমার রুমের বেডটা সাবধানে রাখবি। অ্যান্টিক পিস, 100 বছরের পুরনো, পিওর ইন্ডিয়ান রোজউড। আমার বাবা আনিয়েছিল কাশ্মীর থেকে, আর আজকের ডেটে ওর দাম কয়েক লাখ টাকা। মগজে ঢুকলো? যা। আচ্ছা, এটা আপনাদের পূর্বপুরুষদের বাড়ি। তাই তো আমি ভাবি ঈশান তো সামান্য সরকারি চাকুরে। আমি বলতে চাইছি সরকারি কোয়ার্টারে থাকতো, হঠাৎ করে এত বড় বাংলো। শুধু বাংলোটাই পূর্বপুরুষদের নয়, জমিও আছে কয়েক বিঘা। আসলে ঈশানের কাকা চাইছিলেন যে নতুন বউ যেন নতুন বাড়িতেই পা রাখে। বাড়ির কাজ এখনো চলছে, কিন্তু আমরা শিফট করে গিয়েছি। এমনিতেও ওই ছোট্ট বাড়িতে আমাদের বৌমা কিভাবে থাকতো, এখন এখানে থাকবে রানীর মতো। এখন কিং সাইজ রুমে থাকবে কুইনের মতন। কি ঠিক বলেছি না? ওহো, কি হয়েছে জেসমিন? আরে কি বলুন তো, আমি যে ফার্নিচারগুলো অর্ডার করেছিলাম হিয়ার জন্য, সেগুলো আপনাদের ওই পুরনো বাড়ি অনুযায়ী করছিলাম। তাই সব ফার্নিচারগুলো তো ছোট। এবার ওগুলো সব এক্সচেঞ্জ করে আমাকে আবার নতুন আনাতে হবে। বড় বেড, বড় ড্রেসিং টেবিল, বড় ল্যাম্পস, এভরিথিং। একদম ঠিক বলেছেন। বড় বাড়িতে ফার্নিচারও সেই সাইজ আর স্ট্যান্ডার্ড মতন হওয়া উচিত। আর এমনিতেও এই বাড়ির সব থেকে বড় রুমটা আমি ঈশান আর হিয়াকেই দিয়েছি। ভালো হয়েছে তাড়িয়ে দিয়েছে ওই নম্রতাকে। হিয়া ঈশানের সঙ্গে সঙ্গে এত প্রপার্টিও পেয়ে গেল। এবার আমার হিয়ার জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না। তুমি চিন্তা করো না মা, আস্তে আস্তে তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। সময় সবকিছু ভুলিয়ে দেবে। তারপর তোমার আর মনেই হবে না যে তোমার জীবনে এরকম একটা ঝড় এসেছিল। এবার তুমি খেয়ে নাও তো। হা করো, মুখ খোলো। গাড়িতে ডিজেল না থাকলে গাড়িটা চলবে কি করে শুনি? আরে খেয়ে নাও, না খেলে বুদ্ধি শুদ্ধি কাজ করবে কি করে? হ্যাঁ শুনি, খেয়ে নাও, এবার খেয়ে নাও, না হলে ভাববে কি করে এরপরে কি করতে হবে। আমি চাই এরপর ঈশান আর হিয়া সুখে থাকুক। মম, হিয়া কেমন আছিস তুই? তুই পোশাক আয়। তুমি এভাবে হঠাৎ করে চলে এলে, একটা কল করে দিতে আসার আগে আমি চলে আসতাম। আরে আরে মা, বিয়ের পর এভাবে যেতে নেই। আর আজ তোর দিরাগমন, ভাইকে আসতে হয় নিতে। দেখুন, ওর জীবনে নিজের বলতে শুধু আমি, তাই আমি চলে এলাম। দাদু দিদা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? খুব ভালো। দাদু কেমন আছো তুমি? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? একদম ঠিক। এই আমাদের জন্য এত কিছু। একটু আধটু খেলে মোটা হয়ে যাবি না তুই। আমি রেখে আসছি। দাদু দিদা, হিয়া কেমন আছিস রে মা? আমি ঠিক আছি দাদু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। হিয়া কেমন আছিস মা? নমস্কার। আসুন না, ভেতরে আসুন। বেঁচে থাকো বাবা। মা আমি কাজে বেরোচ্ছি। ঈশান কিছু খেয়ে তো যা। মা আমি বাইরে খেয়ে নেবো কিছু। বাবা,
আমরা হিয়াকে নিতে এসেছি দিরাগমনের জন্যে। সন্ধ্যাবেলা গিয়ে তুমি নিয়ে এসো ওকে। আপনারা এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না। ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ, আসলে আমরা তো শুধু হিয়াকে নিতে এসেছিলাম, ওকে নিয়ে চলে যাব। আরে নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। কি ব্যাপার বলুন তো? আপনারা আলাদাভাবে হিয়াকে নিতে এসেছেন আর ওর মা আলাদাভাবে। আরে এদিকে আয়। নমস্কার। 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 কি আর করা যাবে, আমার মেয়েটা এত মিষ্টি, আমার সাথে সাথে ওর দাদু দিদারও ভীষণ প্রিয়। যাক, কোনো ব্যাপার না। হিয়া, চল, লেটস গো হোম। 5 স্টার শেফ ডেকেছি তোর জন্য, তোর সব ফেভারিট ডিশেস বানিয়ে দেবে। তোর যা খেতে ইচ্ছে করবে তুই শুধু বলিস। হ্যাঁ মম, আমি দাদু দিদার সঙ্গে বাড়ি যেতে চাই। তুমি ওখানে চলো না। ওকে, যাওয়া যাক তাহলে। আমি আসছি। চল মা। বাই জেসমিন। ঈশানের শ্বশুরবাড়ির লোকগুলো অদ্ভুত। মনে হচ্ছে জ্যাসমিন আন্টির প্যারেন্টসের সঙ্গে বনিবনা হয় না। আর হেয়ারও খুব একটা ভালো টিউনিং না ওর মায়ের সঙ্গে। এটা তো আমাদের জন্য ভালো কথা, তাই না? ভবিষ্যতে প্রপার্টি ম্যাটারসে নাক গলানোর জন্য ওদের হাতে সময় থাকবে না। আর সময় থাকলেও ওরা নিজেদের মধ্যেই তর্কাতর্কি করবে। সিদ্ধান্ত নেব শুধু আমরাই, আর তারপর সেটাই হবে যেটা আমরা চাইবো। আরে সব আছে নিয়ে যাও। সবজি নেবে? কই নেবে নাকি সবজি? আরে সবজিগুলো একটু তাড়াতাড়ি এদিকে নিয়ে আয়। আমার এমন কেন মনে হচ্ছে যে ওনাকে ছোটবেলা কোথাও দেখেছি? আমি আপনাকে সাহায্য করব? এই দেখো, মেয়ের কথা শোনো। সবজিগুলো তাড়াতাড়ি কেটে দাও দেখি। সকাল থেকে একাই কাজ করে যাচ্ছি। ছেলেটা আজও আসেনি। আর আজ কেন? ও এখন প্রায়ই আসে না, কোনো না কোনো অজুহাতে। কে জানে কোথায় গিয়ে বসে আছে এখন। আর তার উপরে আজ এত কাস্টমার, একা একা কত দিক আর সামলাবো। মা, একটা কথা শোনো, তুমি আমার সঙ্গে ধাবায় কাজ করবে? সত্যি? দারুণ, তাড়াতাড়ি শুরু করে দাও। এবার থেকে সব কাজ একসাথে করে নেব, ঝটপট। আরে কি, তুমি তো এখনো বিয়ের পোশাকটাই ছাড়োনি। ও, আর কোনো পোশাক তো নেই তোমার কাছে? কোনো ব্যাপার না, আপাতত আমার একটা জামা পরো। পরে যখন শহরে যাব তখন নতুন জামা নিয়ে আসবো। এখনকার মেয়েরা যেমন পরে না সুন্দর সুন্দর জামা, সেরকমই। আরে দিদি, ঠিক আছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, আসছি। আগেই তো সুন্দরী ছিলিস, বিয়ের পর আরো সুন্দরী হয়েছিস। কি দরকার ছিল ওকে এখানে সবার মধ্যে নিয়ে আসার? তুমি নিজের মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গেলে না কেন? নূর, তোর কি মনে হয় বলতো? আমি কি একদম চেষ্টা করিনি? কিন্তু ও আমার সঙ্গে গেলে তবে তো। কিন্তু ও তো দাদু দিদা ছাড়া আর কাউকে দেখতেই পায় না। হিয়া, মা তুই আমাদের জন্য যা করেছিস তার ঋণ আমরা কি করে শোধ করব মা? দিদা, কে বলবে জ্যাসমিনের মেয়ে আর কানাডাতে বড় হয়েছে? এরকম সন্তান যেন সবার হয়। মামিও 100% জ্যাসমিনেরই মেয়ে, আর সারা জীবন জ্যাসমিনের মেয়েই থাকবে। ওকে বেশি ভালোবাসা দেখিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করো না প্লিজ, তোমরা সবাই প্লিজ। মম, তুমি কেন হাইপার হচ্ছ? সবাই জানে আমি তোমারই মেয়ে, রিল্যাক্স। হ্যালো, আচ্ছা, আপনি ফার্নিচারগুলো ওখানে ডেলিভার করে দিয়েছেন?
ওই অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আরেকটা অ্যাড্রেস সেন্ড করছি, সেখানে পাঠিয়ে দিন জিনিসগুলো। আচ্ছা, থ্যাংক ইউ। ওই কোরিয়ারের লোকেরা ফোন করেছিল। আসলে আমি তো জানতাম হিয়া ওই ছোট্ট বাড়িটায় উঠবে, সেই হিসেবে আমি অর্ডার করেছিলাম। কিন্তু এই মাত্র দেখে এলাম আমার হিয়া তো একটা দারুণ বাংলোয় থাকবে। অসম্ভব সুন্দর বাড়িটা ওর। সত্যি বলতে মানে তোমরা ধরে নাও যে যতটা বড় আমাদের এই হলটা, অতটা বড় ওর ঘরটা। কিং সাইজ বেডরুম। এবার তোমরা একটু ভেবে দেখো তো, ঘরটা যদি এত বড় হয় তাহলে গোটা বাংলোটা কত বড় হবে। আর ওই ছোটখাটো ফার্নিচার গুলো ভালো লাগবে না একটু এই বাংলোতে, তাই এখানেই আনিয়ে নিলাম ওগুলো। ঠিক করে নি? নূর, একটা কাজ করতো মা, যে ফার্নিচার গুলো এখানে আনাচ্ছি সেগুলো তুই তোর রুমে রেখে দে। ইটালিয়ান ফার্নিচার, তোর খুব পছন্দ হবে। তোমার এই ফার্নিচার আমি নিতে যাব কেন? আমি কোনোদিনও ফার্নিচার দেখিনি। তার মানে ব্যাপারটা হচ্ছে হিয়ার যেটা কাজে লাগলো না সেটা তুমি আমায় দিচ্ছ। আমি কি তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে নাকি? মাম্মা, তোমার দেওয়া ভিক্ষার আমার কোনো প্রয়োজন নেই, বুঝেছো তুমি? আর যদি তোমার কাছে প্রচুর ফার্নিচার থেকে থাকে আর রাখার জায়গা না থাকে তো প্লিজ তোমার ইটালিয়ান ফার্নিচারগুলোতে আগুন লাগিয়ে দাও, বুঝেছো? না নূর, এসব কি কথা বলছিস তুই মা? আমি সারা জীবন হিয়া আর তোকে সমান চোখে দেখেছি। কি বলছিস তুই থামো এসব? তুমি। আমি আর হিয়া তোমার কাছে কোনো দিন এক ছিলাম না। যদি একরকমই হতাম তাহলে আমি আজ আমার হাজবেন্ডের সাথে থাকতাম। তুমি তোমার আদুরে প্রাণের মেয়েকে তো নিজের মাথায় তুলে রেখেছো, আর আমি তোমার পায়ের জুতোর যোগ্য নই। প্লিজ এই মিথ্যে সহানুভূতি তোমার প্রাণের মেয়ে হিয়ার জন্য রেখে দাও, কারণ আমার অভ্যেস হয়ে গেছে সবার ঘৃণা সহ্য করতে করতে। সোনা, তোকে কেউ ঘৃণা করে না, সবাই এখানে তোকে খুব ভালোবাসে। নূর, এসব কি বলছিস তুই মা? এরকম কথা বলে না। ছেড়ে দাও তুমি দিদা। মম, আমার এসব কিচ্ছু লাগবে না। ঈশানের বাড়িতে সবকিছু আছে আর আমি তাতেই খুব খুশি। এইসব দামি ইম্পোর্টেড জিনিসপত্রের আমার লাইফে আর কোনো মূল্য নেই। যার মূল্য আছে সে হলো শুধু ঈশান। তোমার এসব করার প্রয়োজন নেই, ছাড়ো এটা। ছাড়ো আমাকে। হ্যাঁ ভাই, কেমন আছিস তুই? তাহলে তুই বল, তুই কল করেছিলি, ঠিক আছিস তো তুই? একটা কবিতা শুনবি? সবাই আমাকে জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস তো। আমি বললাম সবটা ওর জানা, বাকিদের জেনে কাজ কি। তুই ড্রাইভ করছিস আর ভিডিও কলে? সাইডে গাড়ি দর করা। তুই কথা না শুনে ফোন কেটে দেবো। 1 মিনিট দাঁড়া। আচ্ছা শোন, আমি তোকে ফোন করেছিলাম কারণ ওই অদিত, কি হয়েছে ওর? বেঁচে আছে না নেই? এনকোয়ারি চলছে, কিন্তু এখনো জানতে পারা যায়নি যে ছুরিটা কে মেরেছিল ওকে। ঠিক আছে, ছুরি কে মেরেছে, কি করেছে, কেন করেছে কোনো যায় আসে না। যার জন্য সব করছিলাম সেই তো ছেড়ে চলে গেল, আর বললো না যে কেন যাচ্ছে। ভাই ঈশান, জানি না নম্রতার মনে কি। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। বাই। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি বাড়িতে মা ঠাম্মাদের সাথে প্রচুর কাজ করতে। কে কে আছে বাড়িতে তোমার? আজ আপনাদের সেবায় আপনাদের এই সুপার ওয়েটার হাজির। বলে ফেলুন আপনি কি অর্ডার দেবেন? ফুলকপি দিয়ে পরোটা। দাদু তোমার? আমি আলু পেঁয়াজের পরোটা খাবো, ধনেপাতা চাটনি দিয়ে। না, এখন আর কেউ নেই।
একটা কথা শোনো মা, তুমি এখানেই থেকে যাও না আমার কাছে। দেখো তুমিও একটা আশ্রয় পাবে, আর আমি ভালো কিছু করার সুযোগ। আর কে বলতে পারে উপরওয়ালা তোমাকে পাঠিয়েছে এই বয়সে আমার পাশে থাকার জন্য। খুব ভালো, বেঁচে থাকো মা। আমি কয়লা আনতে যাচ্ছি বাজারে, তুমি ধাবার খেয়াল রাখো, আমি এই যাবো আর আসবো। হয়তো আপনি ঠিকই বলছেন, এখানে থেকে কাজ করলে হয়তো আমার বাড়ির লোকের কষ্টটা একটু হলেও কমবে। উপরওয়ালা, তুমি ওনাদের ভালো রেখো, সবসময় খেয়াল রেখো। আমি ওকে ঠকিয়েছি, বিয়ে করব বলে কথা দিয়ে আমি ওকে মণ্ডপে ছেড়ে চলে এসেছি। তুমি তুমি আমার পিছু করে এই অবধি চলে এসেছো? হ্যাঁ, তুমি যাও এখান থেকে। যদি যদি তুমি কিছু করো না, আমি তোমার অবস্থা খারাপ করে দেব। ছাড়বো না আমি তোমায়, তুমি যাও এখান থেকে। আগে ডিসাইড তো করো কোনটা দিয়ে মারবে আমাকে, ছুরি দিয়ে নাকি খুন্তি দিয়ে। না, আমি বলতে চাইছি যে আগে জ্বালাবে নাকি সোজা উপরে পাঠাবে। যাও, তুমি তুমি সরে যাও, কাছে আসবে না বলছি। তোমার স্ক্রু একটু ঢিলা আছে নাকি? মাথা ঠিক আছে তো? এইভাবে শুনবে না তো কথা, দাঁড়াও, তোমাকে তো আমি। কে এই মেয়েটা? হে ওপরওয়ালা, এ কি বানিয়েছো তুমি? আমি দেখছি। তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? কি প্রয়োজন ছিল নূরকে কষ্ট দেওয়ার? এখানে কি ও খারাপ আছে নাকি বল? দিদা এটা নূরের জন্য এসেছে। ডিভোর্স? নিখিল তোকে ডিভোর্স দিয়েছে? কবে হয়েছে এমনটা? আর আর তুই জানালি না আমাদের একবার? তোমাদের জানালে কি লাভ হতো দাদু? আমি যবে থেকে এই বাড়িতে এসেছি কেউ আমার জন্য কিচ্ছু করেছে? তোমরা সবাই শুধু হিয়া আর নম্রতার জীবন নিয়েই পড়ে আছো। আমার জীবনে কি হচ্ছে কেউ ভেবেছো? কেউ কিছু করার চেষ্টা করেছো?
এমনকি নিখিলও আমার জন্য কিচ্ছু করেনি। ওর সাথে দেখা হয়েছিল একদিন বাজারে, বলেছিল যে ও বাড়ি ছেড়ে দিয়েছে আর কোন একটা চাকরি খুঁজছে। কিন্তু এই ডিভোর্স কেন দিয়ে দিল? আরে চাকরি পেয়ে গেলে ফিরিয়ে নিয়ে যেত। নিয়ে যেত? কোথায় আমায় নিয়ে যেত দাদু? নিজের 1 বেডরুম ফ্ল্যাটে। আর হ্যাঁ, ও চাকরি পেয়ে গেছে, কিন্তু 35,000 টাকার চাকরি। 35,000 টাকায় সংসার চলে? আমি এরকম ভিখারির মতো জীবন কাটাতে চাই না। কি রে মেয়ে, টাকাটাই বড় হলো তোর কাছে, ভালোবাসাটা দেখলি না? আরে চুপ করো তো তোমরা। কে জানে কোন যুগে পড়ে আছো তোমরা। নূর, তুই টেনশন করবি না। এবার আমি তোর জন্য এমন একটা ছেলে খুঁজবো যার কাছে টাকা, পাওয়ার, পজিশন সবকিছু থাকবে। আর তোর এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই রে মা। এসব ডিভোর্সে কিছু যায় আসে না। ছাড়ো তুমি, শুধু ডায়লগ দিয়ে যাও, তুমি নিজে কিচ্ছু করো না। আর হ্যাঁ, আমি তোমার থেকে কিচ্ছু চাই না, বুঝেছো তুমি? সো থ্যাংক ইউ, বাট নো থ্যাঙ্কস। আমার জীবনে যে আগুন লাগাতো সেই নম্রতা নিজেই পুড়ে ছাই হয়েছে। এবার আমি তোমার এই মেয়েটার জীবনেও আগুন লাগিয়ে দেব। কি করলে এটা? সবকিছু তোমার জন্য হয়েছে। হ্যাঁ, ওপরওয়ালা কি যে খেলা খেলছে, কি একটা বানিয়েছে ওপরওয়ালা। এই বোকা মেয়েটা আমার এখানে কি করছে? হাত সরাও, হাত সরাও। কি করছো তুমি? তোমায় ছাড়বো না আমি। কি? তোমার কি মনে হচ্ছে আমি তোমায় চিনতে পারিনি? বদমাইশ তুমি, বদমাইশ। সারা রাত ছিলে না ওই বাজে লোকগুলোর সাথে? আমার সব গয়নাগাটি দিয়ে দিলাম, আর কি চাই হ্যালো তোমাদের? হ্যালো হ্যালো হ্যালো, রাগের ভান্ডার, শান্ত হও, একটু শান্ত হও। যা মুখে আসছে বলছো। আর তুমি আমাকে চিনে নিয়েছো মানে? আটার ড্রামটা তো দেখতে পেলে না, আর বলছে আমাকে চিনে নিয়েছে। আমার মনে হয় তুমি শুধু বেশি কথাই বলতে পারো, চোখ আর ব্রেন তো নেই। কাল রাতে ওই কুমড়োটা কোথা থেকে উড়ে এলো? গাছের শুকনো ডাল নিয়ে ওটাকে তলোয়ার মনে করছিলে? হ্যাঁ, ঝাঁসির রানী হয়ে লড়তে গেছিলে। আর কি বলছিলে তুমি? হ্যাঁ, যা করেছি আমি করেছি, ও কিছু করেনি, আমি ওকে কষ্ট দিয়েছি। বিয়ে করার কথা দিয়ে আমি ওকে ছেড়ে চলে এসেছি, কোনো দোষ নেই ওর, সব দোষ আমার। মেয়েরা আর এতদিন করেছেটা কি? আর বাই ডিফল্ট তোমরা মেয়েরা এটাই তো করো, কষ্ট দেওয়া, ঠকানো, মন ভেঙে দেওয়া। তোমরা না কোনোদিনও কারোর আপন হতে পারবে না। ছেলেদের মনের সঙ্গে খেলা, তাদের ছেড়ে দিয়ে চলে যাওয়া, এইসবই তো পারো তোমরা। আর আমাদের থেকে সব ক্লেম চাই। আমরা তোমাদের জন্য জীবন দিয়ে দেবো, তোমরা সেটা নরক করে দেবে। আমরা সেরকম, আর তোমরা কেমন? ইনোসেন্ট, হ্যাঁ, কিচ্ছু বোঝো না, অবলা, অবলা মাই ফুট। আমরা ছেলেরা মেয়েদের থেকে শুধু একটাই জিনিস চাই, দয়া। দয়া করো এবার, প্লিজ। মল্লিকা, ঈশানকে ফোন করে জিজ্ঞেস করতো ও হিয়াকে আনতে গিয়েছে কিনা। ধর, রাখ 20,000 টাকা।
এখনো পর্যন্ত পুরো 2 লাখ পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। বাকি টাকা কাজ হওয়ার পর, বুঝলি? শোনো, আমি যেমনটা বলেছি তেমনটা। যা। দাদা, বাড়িটা রেনোভেশন করতে গিয়ে তো আপনার প্রচুর খরচা হলো। আরে বৌদি, এই সব কিছু নিয়ে চিন্তা করা আমার কাজ, তোমার নয়। আমি এখন বাড়ির বড়, তাই সবকিছু আমাকে তো সামলাতে হবে। তুমি শুধু আরাম করো। মনে হচ্ছে বাবা আজকে পুরো মুডে রয়েছে পেপার সাইন করানোর। আর আজ তো ঈশানও বাড়িতে নেই। আরে ঈশান বাবা, তুমি তো এখনো খাওয়া শুরুই করনি। তোমার জন্য গরম গরম রুটি বানিয়েছি আমি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। কি বানিয়েছো? কোফতা। দিদা, আরে ঈশানকে কোপ্তা দাও। কোপ্তা খেতে কত ভালোবাসে আমাদের ঈশান। আগে নম্রতা বানাতো আর এখন দিদা, তাই না? होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। वारियां वारियां थी जान वारियां, वारियां वारियां थी जान वारियां, हारियां हारी मैं। কি ভালো হয়েছে খেতে, অসাধারণ। তুমি যদি এরকম টেস্টি টেস্টি সুস্বাদু খাবার বানাতে থাকো তাহলে আমাদের ধাবার সামনে যে লাইন পড়ে যাবে। দারুণ ব্যাপার তো। আজকে স্বাদটাই আলাদা হয়েছে। এত সুস্বাদু খাবার, মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। আমি কি করলাম বলো তো? যা করার উপরওয়ালাই করেছেন। এমনি এমনি আমরা একে অপরকে সাহায্য করতে আসিনি, এতেও ওনার কোনো হাত আছে। তুমি দেখে নিও। নাও, এবার সন্ধেবেলার প্রস্তুতি নিতে হবে। নিজে থেকে কি আর সব কাজ হয়ে যাবে? না করলে কোনো কাজই হয় না। এই দেখো কি কাণ্ড ঘটিয়েছি। কি হলো? আরে সবজিই নেই। সন্ধেতে কি করব? ধাবার মালিক নিজেই সবজি দিয়ে যায় রোজ। আজ দিল না কেন কে জানে। এখানকার মালিক নিজে সবজি দিতে আসে নাকি? হ্যাঁ মা, অনেক লেখাপড়া জানা ছেলে, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, কিন্তু মনটা এত ভালো, একদম মাটির মানুষ। এখানে নিজে হাতে সবজি চাষ করে আর মানুষজনদের খাওয়ায়। হ্যাঁ, মানতে হবে যে ওই ছেলেটা একটু জেদি, কিন্তু মনটা হীরের মতো খাঁটি। কিন্তু এখন সবজি কোথা থেকে আসবে? আরে বাজার থেকে নিয়ে আসতে হবে, আবার কি? কোনো উপায় নেই। এইমাত্র এলাম, আবার যেতে হবে। আরে তুমি আবার কেন যাবে? তুমি আমায় বলে দাও, আমি নিয়ে আসছি। তুমি এক্ষুনি কয়লা নিয়ে এলে তো। তুমি নিয়ে আসবে? খুব ভালো মা, বেঁচে থাকো। এ নাও, এতে সবজির লিস্ট আর টাকা আছে। আর এই ফোনটা তোমার জন্য। আরে এটা আমারই, এতে আমার আরেকটা নাম্বার সেভ করা আছে। রাস্তায় যদি কোনো সমস্যায় পড়ো বা কিছু জানতে হয় তাহলে আমাকে ফোন করে নেবে। আমার খিদে নেই। আই এম সো সরি। জানি না কি করে এত বড় ভুল করে ফেললাম আমি। আসলে আমি নম্রতার কথাটা। কোনো ব্যাপার না, কিছু যায় আসে না। যাওয়া যাক হিয়া। ঈশান বাবা, না তুই কিছু খেলি আর না হিয়া। কিছু না খেয়ে দে এইভাবে চলে যাওয়াটা ভালো দেখায় না রে বাবা। তোমাদের সাথে দেখা হলো, এটাই যথেষ্ট।
দিদা দাদু অনেক দেরি হয়ে গেছে, ঈশানকে আমার কাজে বেরোতে হবে, তাই পরে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। ভালো থেকো। হিয়া, ঈশান, তোর মম তোর ভালোবাসা তোকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তোর ভালোবাসাকে আমি কখনো তোর হতে দেব না। ঈশান সারা জীবন নম্রতার স্মৃতিতেই বাঁচবে, আর তুই ওর পাশে থাকা ছাড়া আর কিছুই করতে পারবি না। বাবা ঈশান, হ্যাঁ দাদু। বাবা আমি তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই, তবু যদি পারো তো। দাদু, তুমি গুরুজন আমার। গুরুজন হিসেবে একটা কথা বলতে চাই তোমাকে। এবার স্বাভাবিক হয়ে যাও তুমি। জীবন তো এমনই হয় বাবা, কখনো মনের মতো, কখনো বা উল্টো। যখন আমরা কিছু না পাই না, তখন বুঝে নিতে হবে যে সেটা হয়তো আমার কপালে ছিল না, সেটা জীবন থেকে সরে যাওয়াটাই হয়তো ভালো। বেঁচে থাকো বাবা। আসছি দাদু। মা, আয়। নিজের খেয়াল রাখিস। তুমিও। নিজের খেয়াল রাখিস মা। তুমিও নিজের খেয়াল রেখো। বাই। কাগজপত্র কোথায় আছে আমি জানি না দাদা, এখানেই কোথাও হবে হয়তো। আরে বৌদি, তুমি না সত্যি। আরে আমি নিউজ পেপারের কথা বলছিলাম না, প্রপার্টি পেপারস এর ব্যাপারে বলছিলাম। আরে যেটা দাদা নিজের কাছে রেখে দিয়েছিলেন না, আর যাতে লেখা আছে যে পুরো প্রপার্টিটা ওনার নামের। দেখো বৌদি, এই সব কিছু সামলে রাখা খুব দরকার। কে বলতে পারে ভবিষ্যতে কিছু এদিক ওদিক হয়ে গেল তখন, তাই না? বাড়ির বড় আমি এখন, তাই এইসব কিছু নিয়ে আমি আজকাল একটু বেশি চিন্তা করি। আর ওদিকে বেচারা ঈশান ডিউটি করবে নাকি এসব সামলাবে? সেই পেপারের ব্যাপারে তো আমি কিছুই জানি না দাদা। হ্যাঁ, ওদের বাবা চলে যাওয়ার পর ঈশানই সবটা সামলাচ্ছে, ওর কাছেই আছে হয়তো। আপনি চাইলে ওকে একবার জিজ্ঞেস আরে করবেন না তো? না 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 না, ছেড়ে দাও এখন। দিরাগমনে শ্বশুর বাড়ি গেছে, বিরক্ত করে লাভ নেই। এমনিতে ওর দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। বাদ দাও, পরে কথা বলা যাবে। ম্যাডাম, আপনার দরজাটা একবার দেখে নিন গিয়ে। হ্যাঁ, আমি যাচ্ছি। আচ্ছা। নাও, কি হলো এবার বলো? তুমি তো বলছিলে যে ঈশান জানতেও পারবে না, পেপারে সাইন করানো হয়ে যাবে। পেপার তো দূরের কথা, জেঠিমা ওকে না বলে কিচ্ছু করবে না। আমি একবার যেটা করব বলে সিদ্ধান্ত নিই, সেটা আমি করেই ছাড়ি। আর ঈশান তো দুদিনের ছোকরা, ওকেও সাইড করে দেবো আমি। অটো, চলুন দাদা। তুমি তুমি আমি বলেছিলাম না আমার থেকে দূরে থাকবে। আই সি। তোমাকে একটা কথা বলি, দেখো আসলে যে কথাটা তুমি আমাকে বলছো সেটা আগে নিজে পালন করো। মানে এটাই, এখানে তুমি শুধু এই একটাই অটো দেখতে পেলে? এই প্রশ্নটা তো আমিও তোমায় করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি আগে জিজ্ঞেস করেছি। চলো নামো এখান থেকে, তাড়াতাড়ি যাও। দেখো, আমি আগে উঠেছি, আমি কোথাও যাব না। মনে হচ্ছে ব্রেনের সঙ্গে সঙ্গে তোমার চোখটাও খারাপ হয়ে গেছে। আগে আমি বসেছিলাম এখানে। দেখো, অটোতে এই দিক থেকে ওঠে। হ্যাঁ, এখান দিয়েও বসা যায়।
হোয়াটএভার, আগে আমি বসেছি তাই প্লিজ নেমে যাও। আগে আমি বসেছিলাম, প্লিজ নামো। প্রথমে আমি উঠেছি। আমি বসেছিলাম। আমি 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 দাদা আপনি বলুন আগে কে বসেছিল? আমি কিছুই দেখিনি, মায়ের দিব্যি বলছি। আপনারা টস করে নিন আর সিদ্ধান্ত নিয়ে নিন। নাইস আইডিয়া। ব্রেইনই নেই, কয়েন কি করে থাকবে? দেখো, হেড পড়লে আমি বসবো, টেল পড়লে তুমি নামবে। ও হ্যালো। সরি, রং নাম্বার। চুপচাপ অটো থেকে নেমে যাও। দাদা, এ কিন্তু বদমাইশ, কালকে থেকে আমাকে ফলো করছে। যখন থেকে দেখা হয়েছে শুধু গন্ডগোলই হচ্ছে। হ্যাঁ, আমার লাইফটা তো খুব ভালো যাচ্ছে না। হ্যাঁ, তার জন্য দায়ী আমি নয়, ওকে? তা তোমাকে বলেছেই বা কে? ও আই সি, আমি তাকে বুঝতেই পারিনি। দাদা, এই মেয়েটা আপনাকে কিছু বলছে, কিছু উত্তর দিন। ওর জীবনে ভালো কিছু ঘটছে না। সব ঠিক হয়ে যাবে ম্যাডাম, ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। চলো, গুড উইশেস পেয়ে গেছো, এবার নেমে পড়ো। আমি কোথাও যাব না, আমি আগে এই অটোতে উঠেছি আর আমি এই অটোতেই যাব। ঠিক আছে, আমি অটোতে প্রথম বসেছিলাম, আমিও এই অটোতেই যাব। দাদা, এই নিন টাকা আর চালু করুন। দাদা দাঁড়ান। ইডিয়েট একটা, বদমাইশ। জানেন না নিজেকে কি মনে করে। চলুন দাদা। নিজের একটা জিনিসেরও খেয়াল রাখতে পারে না, আর বড় বড় কথা। বলো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার, একটা নম্বর নোট করুন। 1 মিনিট, নাম্বার। এবার বলো। PB02XY 1856। 1856, ইয়েস। কি হয়েছে? স্যার, জিপিএস থেকে জানা যাচ্ছে যে এই ট্রাক আপনার লোকেশনের আশেপাশেই আছে। ওই ট্রাকে যারা রয়েছে তাদের এই মুহূর্তে অ্যারেস্ট করুন। ইনফরমেশন পাওয়া গেছে স্যার, ওই ট্রাকে ইলিগ্যাল ওয়েপন রয়েছে। ওদের যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে স্যার। ঠিক আছে, ওকে। ঈশান, প্লিজ একটু সাবধানে। নিচে নাম। এই, কে রে তুই? আমি এসপি ঈশান। হ্যাঁ, নাম নিচে। ঈশান! 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 ঈশান!
চেক করো ভেতরে কি আছে। ঈশান! নিয়ে যাও ওকে। তোমার মাথা ঠিক আছে তো? এত জোরে গাড়ি কে চালায়? কখন থেকে বলছি আস্তে চালাও, আস্তে চালাও। যদি কিছু হয়ে যেত তখন? কি হবে আমার? কি হবে আমার? কিচ্ছু হবে না আমার। কিছু হওয়ার হলে আমার তখনই হয়ে যেত। তোমার সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছি আমি। আমার জন্য টেনশন করো না, চলো এখন। বেঁচে তো তুমি আছো ঈশান, কিন্তু বুঝতে পারছি না তোমাকে আবার নতুন করে বাঁচতে কি করে শেখাবো। বাবা, তোমার প্ল্যান আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো জমি, এত প্রপার্টি, এত বড় বাড়ি একদিনে করিয়ে নেবে তোমার নামে? আরে বাবা শ্যাঙ্কি, আগে একটা কথা বলতো, আজ আমাকে দেখতে একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? তুই কি ভাবছিস ইঞ্চি টেপ নিয়ে প্রত্যেকটা জমি এখানে মেপে দেখবো আমরা? হ্যাঁ, একটা কাগজে সই করতে হবে, ব্যাস। সে তো আমিও জানি বাবা। আর তুমি যেই বৌদি বৌদি খেলছো না, আমার মনে হচ্ছে সবটা নষ্ট হয়ে যাবে। ওরে মাথা মোটা, খেলতে খেলতে এমন খেলা বের করে আনতে হয়। রাগ আর গায়ের জোর দেখালে এই খেলা বিগড়ে যেতে পারে। ঈশান একজন এএসপি, একটু যদি বুঝতে পারে না, আমাদের অবস্থা খারাপ করে দেবে ও। কিন্তু আমি তো বায়ার ডেকে নিয়েছি। কি? তুই সারা জীবনের একটা মাথা মোটা। রান্না হয়নি, তুই থালা পেতে খেতে বসে গেলি। ওরে অপদার্থ, তোকে নিয়ে যে আমি কি করি সারা জীবনটা আমার। হ্যালো দাদা। হ্যালো। হাই। হ্যালো। ঠিক জায়গায় এসেছি তো? হ্যাঁ। প্রপার্টির মালিক তো আপনারাই? এই পুরো প্রপার্টির একমাত্র মালিক হলাম আমি। আর যদি কেউ আমার ব্যাপারে একবারও নাক গলানোর চেষ্টা করে, তাকে আমি ছাড়ি না। কি হয়েছে? এই নাও। না না, না, লাগবে খেয়ে না নাও। আমার। না না, ইটস ওকে। এক মিনিট, তোমার খিদে পায়নি তো? তুমি একবার আমাকে বলেছিলে যখন তোমার খিদে পায় তখন তোমার হিঁচকি ওঠা শুরু হয়। আই এম রিয়েলি সরি হিয়া, তোমাকে আমার জন্য খালি পেটে আসতে হলো আর আমি খাওয়ার কথা তুললামও না। না ঈশান, ইটস ওকে। ইটস ওকে? তোমার খিদে পেয়েছে আর ইটস ওকে?